ওয়েলকাম সপ্তক ভট্টাচার্য অন পডকাস্টওয়ালা। কেমন আছো দাদা? খুব ভালো আছি। পডকাস্টওয়ালার সকল শ্রোতা দর্শককে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা জানাই। আমি কোনোভাবেই কোনো মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি। এরকমই একটা বর্ষাকালের সময় ছিল, প্র্যাকটিসে গেছি। প্র্যাকটিসে আমাদের পিচটাকে রোল করতে হতো, আমাদেরকেই রোল করতে হতো। আমার সঙ্গে আমার বন্ধু বান্ধব ছিল, সামনে একটা ওর হ্যান্ডেল আর পেছনে রোলারটা, তো সেটাকে পেছন থেকে ঠেলা দিতে হয় আর সামনে হ্যান্ডেলটাকে টানতে হয়। তো আমি সামনে ছিলাম আর পেছনে আমার বন্ধু বান্ধব ছিল, আমার সঙ্গে পাশে আরেকটা ছেলেও ছিল। আমার পায়ে পাইক্স জুতো ছিল না, নর্মাল স্নিকার্স ছিল। আমার পাটা স্লিপ করে যায়, আমার ডান পাটা স্লিপ করে আর বাঁ পাটা পিছিয়ে যায়, আর পেছন থেকে রোলারটা আমার পায়ে তুলে দেয়। 50 টাকা দিয়ে শুরু করেছি। প্রথম রেকর্ডিং গান গিয়ে 50 টাকা পেয়েছিলাম, আর শোতে গান গিয়েছিলাম 200 টাকা পেয়েছি। প্রথম সারেগামাপা তখন হিন্দিতে শান অ্যাঙ্কারিং করতো, সারেগামাপা ক্যাম্পাস, কলেজ ক্যাম্পাস। তো আমি আমার কলেজ থেকে ছিলাম, সেন্ট জেভিয়ার্স থেকে ছিল মোনালি ঠাকুর, সৌম্যজিৎ, সৌরেন্দ্র, সৌম্যজিৎ। তো আমরা তিনজনে ফাইনালে উঠেছিলাম। আমি ফাইনালে চ্যাম্পিয়ন হই, আমি ফার্স্ট, মোনালি সেকেন্ড আর সৌম্যজিৎ থার্ড। আমার কাছে পেপার কাটিংটাও এখনো আছে, টাইমস অফ ইন্ডিয়াতে খুব বড় করে বেরিয়েছিল। হাই গাইস, আমি সুমন আর পডকাস্টওয়ালা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের পডকাস্টে আমাদের সাথে রয়েছে প্লেব্যাক সিঙ্গার অ্যান্ড লাইভ পারফর্মার সপ্তক ভট্টাচার্য, যাকে তোমরা অনেকেই চেনো। আজকের এই পডকাস্টে অনেক ইন্টারেস্টিং কথা আলোচনা হবে, যেগুলো এর আগে তোমরা সপ্তকদার কাছ থেকে শোনোনি। তো পুরো ভিডিওটা দেখো এবং এনজয় করো। সো ওয়েলকাম সপ্তক ভট্টাচার্য অন পডকাস্টওয়ালা। কেমন আছো দাদা? খুব ভালো আছি। আর পডকাস্টওয়ালার সকল শ্রোতা দর্শককে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা জানাই। তোমাদেরকে অনেক শুভেচ্ছা জানাই, খুব ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ দাদা। তো আজকে আমরা তোমার পডকাস্ট নিতে এসেছি, কিন্তু এতদিন তুমি যত ইন্টারভিউ দিয়েছ তার থেকে একটু আলাদা হবে। এতদিন অ্যাজ এ সিঙ্গার সপ্তক ভট্টাচার্যকে সবাই চিনেছে, আজকে একজন মানুষ হিসাবে সপ্তক ভট্টাচার্য কেমন সেটা আমরা সবার আগে জানবো। সবার প্রথমে কিভাবে তোমার জার্নিটা কিভাবে শুরু হয়েছিল, কিভাবে? আমার জার্নিটা ইটস এ লং স্টোরি। ইটস একটু ফিল্মিও লাগতে পারে। তার কারণ হচ্ছে প্রত্যেক মানুষের জীবনটাই ঘটনাবহুল। তো আমার জীবনটা মানে কেরিয়ার বলতে গেলে সেটাও প্রচণ্ড ঘটনাবহুল, এবং স্ক্রিপ্টটা ওপরওয়ালা লিখেছিল। এটা মনে হতে পারে যে হয়তো আমি স্ক্রিপ্টটা লিখে বলছি, একদমই না। স্ক্রিপ্টটা ওপরওয়ালা লিখেছিল। মানে আমি কোনোভাবেই কোনো মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি। আমার বাবা আউট অ্যান্ড আউট মিউজিক লাভার। ওকে। মানে ওনার প্যাশন গান বাজনা, ভালো গান বাজনা শোনা, এবং অবশ্যই বাড়িতে একটা ওনার গান গাওয়ার একটা ইচ্ছে অবশ্যই ছিল। কিন্তু বাই প্রফেশন হি ওয়াজ এ ক্রিকেট প্লেয়ার। ওকে। হ্যাঁ, এবং ক্রিকেট প্লেয়ার বলতে ওনার ছোটোবেলা থেকে ধ্যান গান ক্রিকেটটাই ছিল। সাইড বাই সাইড উনি গান বাজনা খুব পছন্দ করতেন, ছোটোখাটো গান শিখেও ছিলেন আর কি। কিন্তু খেলাধুলোটাই ওনার মেন ছিল। তো সেই সূত্রে উনি অ্যাজ এ প্লেয়ার নিজেকে বছরের পর বছর ধরে, সেই সময় আমি বলছি, আমি তোমাকে বলছি 60 সালের কথা বলছি। ওকে। তো 60, 62, 65 সাল কলকাতা শহর যেমন ছিল, ময়দান, ফুটবল, ক্রিকেট একটা খুব মানে ঐতিহ্যবাহী খেলা কলকাতার মধ্যে। তো সেই সময়কার খুবই লিমিটেড পসিবিলিটির মধ্যে খুবই নিম্নবিত্ত পরিবারের থেকে বড় হওয়া, আমার বাবা অনেক স্ট্রাগল করে খেলাধুলো শিখে, স্বর্গীয় কার্তিক বোস পুলক বিশ্বাসের ছাত্র। কার্তিক বোসকে কার্তিক বোসের সম্বন্ধে যারা জানেন তারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে কার্তিক বোস কি মাপের বড় ক্রিকেট কোচ ছিলেন। তো ওনার ছাত্র এখনকার অনেক বিখ্যাত প্লেয়ার, পলাশ নন্দী, হ্যাঁ, ওনার ছাত্র ছিলেন। পলাশ নন্দী দীর্ঘদিন মোহনবাগানের কোচ ছিল।
আমার বাবার এই সমসাময়িক, একসঙ্গে ছোটোবেলাকার বন্ধু। তো সেই সূত্রে একসঙ্গে শুরু করা, এবং তারপরে আমার বাবা পরিবারের সবচেয়ে ছোট ছেলে, তো বাবার 17 বছর বয়সে চাকরি পাওয়া, ওকে, সেটাও খেলাধুলার মাধ্যমে। ক্যালকাটা পোর্ট ট্রাস্টে উনি চাকরি পান, এবং চাকরি পাওয়ার জন্যই বাবার রঞ্জি ট্রফিতে খেলতে না পারা। কেননা পোর্ট ট্রাস্ট একটা সম্পূর্ণ আলাদা সেগমেন্ট ছিল, পোর্ট ট্রাস্টে চাকরি পেলে পোর্টের হয়ে খেলতে হতো, ওকে, যেটা এখন সেই নিয়মটা নেই, সেটা আগে ছিল। রেলওয়েজ অ্যান্ড পোর্ট একটা মানে ইকুয়াল, মানে রঞ্জি ট্রফির মতো একটা সেগমেন্ট। মানে রেলে চাকরি আর পোর্টে চাকরি পেলে সে যতই বাংলার হয়ে রঞ্জি বাংলা খেলতে হবে। রঞ্জি ট্রফি তুমি খেলতে পারবে না, ওপেন ক্লাব খেলতে হবে। রঞ্জি ট্রফি খেলতে গেলে তোমাকে ওপেন ক্লাব খেলতে হবে। একদম, আসলে সেই সময়টা চাকরিটা খুব প্রয়োজন ছিল। যদি বাবা 2 বছর আর ওপেন ক্লাব খেলতো, তাহলে রঞ্জি ট্রফিটা বাবা খেলে নিত। ওকে, সেই পারফরমেন্সটা ছিল শেষ। তো সেটা হলো না, কিন্তু ইকুয়ালি ক্যালকাটা পোর্ট ট্রাস্টের হয়ে বাবা প্রায় 15 বছর, পোর্টের হয়ে 15 বছর খেলেছে। তারপরে পোর্টে চাকরি করেছে, এবং পোর্ট থেকে বেরিয়ে তারপরে বাবা পাইকপাড়া ফার্স্ট ডিভিশন খেলেছেন। তার আগে এরিয়ান্স খেলেছে, কালীঘাট খেলেছে। এরা সব, এইগুলো সব কলকাতার খুব নাম করা ক্লাব, একদম, হ্যাঁ, ফার্স্ট ডিভিশন নাম করা ক্লাব। এবং ক্রিকেটটা মানে খুবই ডেডিকেটেডলি ক্রিকেটটা খেলেছে। এবং এবং আমার বাবা পোর্ট ট্রাস্টের 3টে শিফটে ডিউটি করে, পোর্ট ট্রাস্টের চাকরিটা খুবই পেইনফুল চাকরি, কারণ শিফটিং ডিউটি থাকতো, 3টে শিফটে ডিউটি করতে হতো, যেহেতু বাবা একদম খিদিরপুর ডকে ছিল, ওকে, ডকে চাকরি করতেন। রাত্রিবেলা সারা রাত্রি নাইট ডিউটি করে সকালবেলা 2 দিনের লিগ খেলতে হতো। এরকমও দিন গেছে। এবং তারপরে ফ্যামিলিকে সময় দেওয়া, আমি তখন ছোট, আমার দিদি ছোট। তো আমার হওয়ার পরে আমি শুনেছি বাবা মার মুখে যে উনি চেয়েছিলেন যে আমি গাই, যার জন্য আমার সপ্তক নামটা ওনারই দেওয়া। ওকে, কিন্তু যেহেতু বাবার ছোটবেলা থেকে বাবাকে দেখেছি খেলাধুলো করতে, কিন্তু খেলার প্রতি আমার একটা অদ্ভুত আগ্রহটা গোড়া থেকেই ছিল। এবং বাবা, আমার মনে আছে মার মুখে শুনেছি, তখন আমার অত জ্ঞান হয়নি, খুবই ছোট, 2 বছর 3 বছর বয়স। বাবার দুদিনের ফার্স্ট ডিভিশন, 2 দিনের লিগ হতো। এখন যেমন 4 দিনের 5 দিনের লিগ হয়েছে, তখন 2 দিনের ছিল ফার্স্ট ডিভিশন। এবং রঞ্জি ট্রফি যখন খেলতে যাবো, তখন 5 দিনের লিগ। তো 2 দিনের লিগ খেলা হলেই মাঠে আমি বাবার সাথে যেতাম, ওকে, এবং যা হচ্ছে আমি সবার সাথে রয়েছি। তো এটা আমার একটা ছোটোবেলাকার একটা স্মৃতি বলতে পারো। তো সেইখান থেকেই এখনকার অনেক বিখ্যাত ময়দানের প্লেয়ার, তাদের কোলে আমার সেই সময়টা কেটেছে। তো তারা আমার বাবার সব জুনিয়র, কেউ সিনিয়র, কেউ জুনিয়র। তো এই করতে করতে তারপরে যখন একটু বড় হতে থাকলাম, তখন আমার ক্রিকেটটাই খেলবো, এটাই আমার মাথায় ছিল। এবং এবং আমি খুবই ডেডিকেটেডলি ওয়েট করে বসে থাকতাম কখন শুক্রবার দিন আসবে। তো শুক্রবার দিন রাত্রি মানে শনিবার রবিবার প্র্যাকটিস, একদম, হ্যাঁ, খেলতে পারবো। তো সেই কিটব্যাগ নিয়ে মাঠে যাওয়া, আমি পাইকপাড়ায় খেলতাম। পাইকপাড়ায় আমার বাবা খেলাধুলো প্রফেশনালি খেলাধুলো ছাড়ার পরে পাইকপাড়ার কোচ ছিল প্রায় 10 বছর। ওকে, হ্যাঁ, 10 বছর বাবা পাইকপাড়ায় কোচিং করাতেন। এবং আমি তখন আন্ডার 11, আন্ডার 12, আন্ডার 13 সিএবি আন্ডার 13 লিগ হতো। এবং সেখানে আমি প্রথম পাইকপাড়ার আন্ডার 13 ক্যাপ্টেন হয়েছিলাম। আন্ডার 13 সিএবির খেলেছি, ইন গেমসে খেলেছি। তারপরে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ডিস্ট্রিক্ট সব খেলেছি। আমি পড়তাম শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ে, আমাদের এখন যিনি চলে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য, একদম, ওনার স্কুল। তো আমার ওনারই যত সতীর্থ সেই সময়কার ছিল, তারাই আমাদেরকে পড়িয়েছেন। তো স্কুলের হয়ে খেলেছি। স্কুল শেষ করার পরে আমার কলেজ হচ্ছে মনীন্দ্র কলেজ। ওকে, তো আমি হচ্ছে 11-12 লাস্ট কলেজ, মানে তারপরে স্কুলে শিফট হয়ে যায়, 11-12টা আর কলেজে হয় না। তো উই ওয়ার দ্য লাস্ট ব্যাচ। আমার মনে আছে আমার 99-এ মাধ্যমিক ছিল। তো মনীন্দ্র কলেজে
আমার কলেজের হয়ে খেলেছি। তো এই করতে করতে জার্নি, গান বাজনাটা আমার হয়তো ভেতরে ছিল। ওকে। ছোটতে আমি, আমার যখন খুব ছোট, আমার দু বছর বয়স, তখনই আমি খুবই ক্যাজুয়ালি গাইতাম, মা বাবার মুখে শোনা। আমার নিজের স্মৃতিতে অতটা নেই, কিন্তু ওনারা বলেন যে আমি ছোট থেকেই গাইতাম। কি গাইতাম, যা শুনতাম তাই গাইতাম। ওকে। তো এই করে করে সবাই বলতো, আমি আমার মনে আছে আমি ব্রিজেশ প্যাটেল ট্রফি খেলতে গেছি ব্যাঙ্গালোরে, ইস্ট ক্যালকাটা স্পোর্টিং ক্লাবের হয়ে। পাইকপাড়ার সঙ্গে আমি এই ক্লাবটাও খেলতাম। ব্রিজেশ প্যাটেল ট্রফি আন্ডার 16, আন্ডার 17 এরকম কিছু একটা। আমি প্রায় 1-1.5 মাস ব্যাঙ্গালোরে ছিলাম। তো খেলাধুলো তো হচ্ছে, কিন্তু রাত্রিরে গানও হচ্ছে। ওকে, মানে তখন থেকে গানের নেশাটাও ছিল? গানের নেশাটা আমার ছিল, মানে ঠিক যেমন তোমার এখন ভিডিও গেম খেলতে খুব ভালো লাগে। তুমি যখন বসে থাকো তখন তোমার কি ইচ্ছা করে যে ফোনটা নিয়ে গেম খেললাম, একদম, বা রিল দেখলাম। একদম। তো আমার কাছে গানটা হচ্ছে এরকম, হচ্ছে ভালো লাগে না একটু গান গাইলাম। কি গাইলাম, কেন গাইলাম তার কোনো মানে ইয়ে নেই, ভাল লাগে গাই। একদম। মানে আমি হয়তো জানিও না আমি কেমন গাই, কিন্তু লোক বলতো খুব ভালো গাস, যে সব তো তুই গাই খেলিস তো ভালো, ঠিক আছে, তুই কিন্তু গানটা খুব ভালো গাস। তাই কি গাই, আমার ভালো লাগে গাই, জানি আলাদা করে কোনোদিন ভাবিনি যে গানটাই করব। তো সেটা একটা, মানে আমরা হিন্দিতে একটা কথা আছে যে মানে ইতনা সোচনে কা নৌবত নিয়ে আয়া। তো যখন সোচনে কা নৌবত আয়া, তখন ভাবলাম যে হ্যাঁ, ওয়ান ফাইন মর্নিং আই ডিসাইডেড যে গান বাজনা করলে কেমন হয়। মানে সেটা আমাকে ভাবতে বাধ্য করেছিল। সেটা ওই স্ক্রিপ্টটা ভগবান লেখে যে তোমাকে জীবনের একটা এমন সময় ঘুরিয়ে নিয়ে চলে আসে যেখানে তোমাকে যে চুজ করতে হয় যে কি করব, খেলবো না গাইবো। এমন কি হয়েছিল তখন? কিছু না, মানে অদ্ভুত ব্যাপার। আমি এরকমই একটা বর্ষাকালের সময় ছিল, আমার ক্লাবে প্র্যাকটিসে গেছি। প্র্যাকটিসে আমাদের পিচটাকে রোল করতে হতো, আমাদেরকেই রোল করতে হতো, কারণ সবসময় তো মালিরা করতে পারতো না, নিজেদের জায়গাটা নিজেরা ঠিক করে নিতাম। তো এরকমই পিচটা রোল করছি, আমরা গেছিলাম, আমার সঙ্গে আমার বন্ধু বান্ধব ছিল। তো আমার মনে হয় যে আমরা 4-5-6 জন ছিলাম। তো রোলার যে মেশিনটা, লোহার মেশিন যেমন হয় একদম, তো মেশিনটা এরকম সামনে একটা ওর হ্যান্ডেল আর পেছনে রোলারটা, তো সেটাকে পেছন থেকে ঠেলা দিতে হয় আর সামনে হ্যান্ডেলটাকে টানতে হয়। তো আমি সামনে ছিলাম আর পেছনে আমার বন্ধু বান্ধব ছিল, আমার সঙ্গে পাশে আরেকটা ছেলেও ছিল। তো আমার পায়ে জুতোটা স্পাইক্স জুতো ছিল না, যেটা তো মাটির সঙ্গে আটকায় সেই জুতোটা ছিল না, নর্মাল স্নিকার্স ছিল। তো এরকমই আমার পাটা স্লিপ করে যায়, আমার ডান পাটা স্লিপ করে আর বাঁ পাটা পিছিয়ে যায়, আর পেছন থেকে রোলারটা আমার পায়ে তুলে দেয়। মানে ওদের দোষ না, ওরা তো নর্মালি খেলছে, অজান্তেই সেটা আমার পায়ে উঠে যায়, এবং উঠে যায়। আবার উঠার পরে আবার আমি যখন চিৎকার করি তখন সেটা নেমে যায়। তো এই সময় আমার লেফট অ্যাঙ্কেলটা থেকে, আমার লেফট অ্যাঙ্কেল থেকে বুড়ো আঙুল অবধি আমার মানে টুকরো টুকরো হয়ে গেছিল পুরো। ওকে। এবং এতটাই বাজেভাবে ফ্র্যাকচার হয়েছিল যে আমার সেই সময়কার যে আমি যাকে দেখিয়েছিলাম অর্থোপেডিক, তিনি মানে ঠিকভাবে প্লাস্টার করতে পারেন, পায়ে প্লাস্টারও করা যায়নি। আমার এত বড় একটা পাটা এমন মানে যন্ত্রণা ফুলে গেছে। তো সেটাকে ক্রেপ ব্যান্ডেজ বেঁধে আমাকে প্রায় 3 মাস আমি বিছানায় ছিলাম। আর সেটা একটা এমন সময় যে সময় খেলাধুলোর সিজন। তখন বয়স কত ছিল? এটা তোমাকে বলছি 1998 সালের কথা। হ্যাঁ, মানে বয়স 98 সাল, ধরো 2024, 98 সাল। মানে আমার তখন কত, 17 বছর, 16 বছর, 17 বছর বয়স। ওকে। তো এতভাবে বাজেভাবে ফ্র্যাকচার হয়েছিল
তো ফ্র্যাকচারটা 3 মাসে ঠিক হয়ে যায়, মানে আমি দাঁড়ানোর মতো অবস্থায় চলে আসি, হাঁটাচলা করার মতো, কিন্তু খেলাধুলো করার মতো অবস্থায় অতটা, মানে আই ওয়াজ নট 100% ফিট। মানে ধরো তুমি 85-90% ফিট। এবার আস্তে আস্তে সেই ফিটের জায়গাতে যাওয়ার জন্য আমার একটা ধরো রিহ্যাব প্রয়োজন ছিল, যেখানে একটুখানি আমার সঙ্গে কোনো ডক্টর থাকবে, বা আমি খেলাধুলো করছি, পাটাকে ঠিক মতো, যেটা এখন মানে একটা প্রপার মানে ম্যাচ ফিট বা প্র্যাকটিস করার জন্য, ফিট করার জন্য যেটা যেটা প্রয়োজন হয়, একদম। সেইটা সেই সময় আমি পাইনি, যে কোনো কারণেই হোক সেটা পাইনি। ওকে। অত মানে পসিবিলিটি ছিল না, যার জন্য একটা আমার ভীষণ একটা ফ্রাস্ট্রেশন কাজ করতো মাথায়। এবং মানে দোজ ডেজ যখন আমি বিছানায় শুয়ে থাকতাম, ডিপ্রেশন, প্রচন্ড ডিপ্রেশন হতো। ওকে। কেননা একটা সিজন প্রায় অর্ধেকটা বসে আছি একদম। আর সেই সময় তার ঠিক আগে আগে আমার ক্লাব খেলার একটা একটা মানে প্ল্যান হচ্ছিল, যে আমি ক্লাব সাইন করবো, কিছু একটা হবে। এবং ক্রিকেটটাও তখন আমি মানে আমি বলছি না যে আমি খুব যে প্রচন্ড বিশাল ট্যালেন্টেড প্লেয়ার ছিলাম, এরকমও নয়। আমি আর খুব অ্যাভারেজ প্লেয়ারও আমি নয়। আমি যা খেলতাম, আমার বাবা অ্যাজ এ কোচ আমাকে ভালো বলতো। আর এখন ক্রিকেটটা যে হিসেবে আমি দেখছি এখন আইপিএল এর দুনিয়া, আইপিএল যদি থাকতো তাহলে হয়তো ক্রিকেটটা আমি ছাড়তাম। আমার সময় যদি আইপিএল থাকতো তাহলে হয়তো ক্রিকেটটা ছাড়ার আগে অন্তত ভাবতাম। কারণ এখন অনেক ক্রিকেটার শুধুমাত্র আইপিএল খেলার জন্যই কিন্তু ক্রিকেটটা খেলে। একদম, যেহেতু আইপিএল এর টাকাটা বেশি। এবং আইপিএল টি-20 ফরম্যাট, টি-20 ফরম্যাটের স্পেশালিস্ট ক্রিকেটার অনেক আছে। একদম। তারা শুধু টি-20 খেলার জন্য সারা মানে ওয়ার্ল্ড ঘুরে শুধু টি-20 খেলে তাদের। এবং অনেক প্লেয়ারই আছে তারা হয়তো বেঙ্গল বা তাদের স্টেট লেভেলের ক্রিকেটটাই খেলেন, কিন্তু তাদের একটা অদ্ভুতভাবে টি-20 খেলার একটা প্রভাব, তো সেটা ছিল না। তো এই করতে করতে মানে যখন আমি ঠিকমতো খেলতে পারছি না, খেলাধুলোর সেই ইন্টারেস্টটা নষ্ট হচ্ছে, মানে ইন্টারেস্ট আছে কিন্তু যেহেতু আমার পায়ের জন্য আমি সেই নিজের ফুল এফোর্টটা দিয়ে আবার ইয়ে করতে পারছি না। কেননা পারফর্মিং আর্টস একটা এমন জিনিস যে তুমি যদি না ঘষো, ঠিক যেমন ছুরি ভোঁতা হয়ে যায়, তো তোমার স্কিলটাও ভোঁতা হয়ে যায়। একদম। সবসময় তোমায় ঘষতে হবে তোমার স্কিলকে। মানে আমি গান গাই, আমি প্র্যাকটিস করি, প্র্যাকটিসটা বিভিন্ন রকম প্র্যাকটিস হয়। গান শুনলাম, সেটাও একটা প্র্যাকটিস। একটু গুনগুন করলাম, সেটাও একটা প্র্যাকটিস। বিভিন্ন রকম জিনিস ভিডিও দিলাম, সেটাও একটা প্র্যাকটিস। বাট খেলাধুলোতে সেটা তো কোনো অপশান তখন ছিল না যে আমি খেলাধুলো। এখন এই ফোন খুললেই যে কোনো ম্যাচ দেখতে পারি, শেখার জায়গা আছে। তখন তো কোনো শেখার জায়গা তো নেই। সেটাই, শেখার জন্য আমার মাঠেই যেতে হবে, প্র্যাকটিসই যেতে হবে। বিভিন্ন কারণে আমি আস্তে আস্তে মানে ক্রিকেট খেলার প্রতি ইন্টারেস্টটা হারিয়ে ফেলছিলাম সেই সময়। এখন হলেও একটা অন্যরকম, সেই সময় কিছুদিন যে হারিয়ে ফেলছিলাম। আমার মেন সময় কাটানোর একটা মাধ্যম আগেও ছিল, সেই সময় বেশি হয়ে গেল ছিল যে গান। ওকে। আমি বরাবরই সব রকম গান শুনতাম, দেশ বিদেশের গান শুনতাম, গান গাওয়ার চেষ্টা করতাম। এবং গান গাইলে কেমন হয় এই কোয়েশ্চেনটা আমার মাথায় ঘুরছিল, যে গানটা যদি গাই তাহলে কেমন হয়। তো আমার বাড়ি থেকেও সেইভাবে বাধা দেয়নি, আর সেই সময়টা সেইভাবে উৎসাহ দেয়নি। সেই সময়টার কথা বলছি, যখন আমি শুরু করলাম তখন বাড়ি থেকেই উৎসাহ বেশি পেয়েছি। বাট যখন আমি ডিসিশন নিচ্ছিলাম যে গান গাইলে কেমন হয়, আমাকে বাধা দেয়নি, কিন্তু সেই সময় অতটা সিরিয়াসলি ভাবে হয়তো বাড়িতে ভাবছিল যে একটা লাইন থেকে আবার একটা লাইনে শিফটিং করাটা, এটা একটা কারণ হতে পারে। আর বাবা আমাকে একটা কথা বলেছিল, যে গান বাজনা করতে হবে, গান বাজনা শেখ। কেননা যেহেতু আমার বাবা একটা সময় গান বাজনা শিখেছিল কিছুদিনের জন্য। ওকে। তো আমার শেখার
যে খুব মাইন্ড ছিল, ইচ্ছে ছিল, আমি অত বেশি বুঝতাম না। আমি বললাম যে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমার মাচাতে দেখতাম সবাই সিঙ্গাররা গাইছে, একদম। সেই তার একটা মানে কি বলবো ইচ্ছা, আর একটা শো করবো সে একটা ইচ্ছা বরাবরই আমার মধ্যে গ্রো করছিল বলেই আমি খুঁজে আমি থাকতাম কালিন্দী লেক টাউন বলে একটা জায়গায়। ওকে। তো সেখানে ওখানেই আমার জন্ম আর কি। তো সেখানে একটা টিপিক্যাল অর্কেস্ট্রা মানে ছোট হিন্দি গান বাজনা করার ব্যান্ড, সেটা খুঁজে বের করি এবং সেইখানে তারা প্রতি রবিবার দিনকে তারা তাদের ইন হাউস রিহার্সাল করত। মানে তাদের যখন কোনো শো হবে আর কি বা যদি থাকে তো সেই রিহার্সাল তারা করতো। তো তাদের একটা সিঙ্গার প্রয়োজন ছিল, যাতে গানগুলো কেউ গাইলে তাদের বাজাতে একটু সুবিধা হয়। তো সেই সিঙ্গারটা আমি হয়ে গেলাম এবং তাদের শর্ত ছিল যে না ঠিক আছে শুধু গাইলাম না, তবে ইউ হ্যাভ টু পে। কত টাকা না, 60 টাকা মাসে, 60 টাকা। ঠিক আছে, আমি পকেট মানি বাঁচিয়ে বাবার থেকে চেয়েছে আমি রবিবার দিনকে দিয়ে দিতাম 50 টাকা। চা ফা খাওয়া দাওয়া হয়ে যেত। আমার গাইতে খুব ভালো লাগে, কারণ ও যা রিহার্সাল যা হচ্ছে গান বাজনা সবটাই আমার জানি। তো এই শুরু। বাবা যখন জানলো, বাবা খুব একটা খুশি হয়। ওকে। বাবা বলে কি এটা কি করছিস, এটা তো মানে এটা ঠিক রাস্তা নয়। দেখো ওরা রিহার্সাল করে, আমি গাই, এটা প্রবলেম কি আছে? না তো যদি গাইতে হয় তাহলে কাল তুই শেখ। সেটাই। তো আমি অত জিনিসটা ডিপলি ভাবিনি, ভালো লাগে গাই। তো এই করতে করতেই প্রথম, এটা তোমাকে বলছি 1999 সালের কথা, 99 এর শেষের দিকে আমরা 2000 মিলেনিয়ামে পড়বো আমার মনে আছে। তো মিলেনিয়ামে পড়লাম। আমার তখন এত চ্যানেল তো ছিল না, দূরদর্শন ছিল, আর ছিল আলফা বাংলা, জি বাংলার আগে আলফা বাংলা বলে একটা চ্যানেল ছিল। সেখানে বিভিন্ন রকম সিরিয়াল হতো। মানে যারাই এখন অভিনয় করছে তাদের বেশিরভাগটাই হচ্ছে তারাই নতুন, মানে বিখ্যাত অ্যাক্টর, গায়ক। তাদের মধ্যে কেউ কেউ এখন নেই আমাদের সঙ্গে, আর কেউ কেউ আছে, মানে হিসেবে মতো তাদেরও কিন্তু শুরু, আমারও শুরু। হ্যাঁ, এইবার তো আলফা বাংলাতে প্রথম আমি দেখলাম যে সারে গামা পাধা নি একটা সিঙ্গিং কম্পিটিশন চালু হচ্ছে প্রথম। ওকে। বাংলাতে তার শুটিংটা হবে কিন্তু মুম্বাইতে, যেহেতু আলফা বাংলার মেন তো ব্রাঞ্চ ছিল মুম্বাই। তো লটের ফার্স্ট শুটিংটা মুম্বাইতে হয় এবং ফার্স্ট লটে মুম্বাইতে কলকাতা থেকে অনেক সিঙ্গার গিয়ে তারা মুম্বাইতে শ্যুট করে ব্যাক করে যায়, কারণ ফার্স্ট লটের একজন চ্যাম্পিয়ন হয়ে যায়। তো আমি শুনলাম যে সেকেন্ড লট থেকে ওরা কলকাতা শুটিং করবে, মুম্বাইতে আর হবে না। শুনে আমি খুশি হয়ে যাই। তো তার অডিশন এই তারিখে কলকাতা খুব বিখ্যাত একটি জায়গা ছিল ছেঁড়াতার বলতে মানে তুমি যে কোনো সিঙ্গারকে তুমি জিজ্ঞেস করো যারা ছেঁড়াতারের অডিশন বা রিহার্সাল করেছে কিনা। ছেঁড়াতার পদ্মপুর রোডে একটা বাড়ি ছিল, যেখানে রিহার্সাল, স্টেজ রিহার্সাল, এই ধরনের কম্পিটিশনের মানে অডিশন হামেশাই হতো। ওই ছেঁড়াতারে আমি সারেগামার জন্য অডিশন দিই এবং এটা ছিল 2000 সালের
প্রথম দিককার হ্যাঁ ঘটনা। এবং 2000 সালে একটি বিখ্যাত সিনেমা রিলিজ করেছিল, তখন আমি কলেজে পড়ি। সেই সিনেমার নাম হচ্ছে কাহো না প্যার হ্যায়। তো কাহো না প্যার হ্যায়তে তখন দুজন সুপারহিট, ঋত্বিক রোশন আর যে বাবুল সুপ্রিয়, আমাদের বাংলার বাবুল। তো বাবুল সুপ্রিয় ছিল এই শোটার অ্যাঙ্কার, সারেগামা পাধানি এইটার বাবুল সুপ্রিয় হচ্ছে অ্যাঙ্কার ছিল। আমার মনে আছে 2000 সালে। তো আমি অডিশনে প্রায় প্রচুর লাইন ছিল আমার মনে আছে। অডিশনে আমি যাই এবং অডিশনে যারা বাজাচ্ছিল আর কি, কোইন্সিডেন্টলি তাদের সঙ্গে একটা কোনো শোতে আমার একবার সাক্ষাৎ হয়েছে। তার আগে আমি অনুষ্ঠানে একটা দুটো অনুষ্ঠান করেছি আমার পুরনো পাড়াতে। আমি এরকমই একটা দুর্গাপুজোর সময় আমি মানে বিশ্বাস করাতে সক্ষম হই যে আমি ভালো গাইব, যদি তোমরা আমাকে একটা গাইয়ার সুযোগ দাও। এবং ওরা আমাকে বলে যে কোনো পয়সা আমরা দিতে পারবো না। তো আমি নিজের পকেট থেকে ইনভেস্ট করি মিউজিশিয়ানদের খরচাটা। আমার মনে আছে যাদের সঙ্গে রিহার্সাল করতাম তারা অ্যাভেলেবেল ছিল না। তারা আমাকে একজনের নাম্বার দিয়েছিল। উনি থাকতেন হচ্ছে বাবুইঘাটি অঞ্চলে। আমার মনে আছে দে ডিম্যান্ড 1600 রুপি, 1600 টাকা ডিমান্ড করেছিল যে তোমাকে দিতে হবে 1600 টাকা, আমরা তাহলে তোমার সঙ্গে বাজাবো। তো আমি মানে খুবই কষ্ট করে, আমার মনে আছে টাকাটা জোগাড় করেছিলাম, কি করে করেছিলাম মনে নেই, কিন্তু খুব কষ্ট করে জোগাড় করেছিলাম। বাবার থেকে কিছু নিয়েছিলাম, গিয়ে আমি ওনাদেরকে বুক করি। আর সেই বছর পুজোতে দুটো নবমী পড়েছিল, ফার্স্ট নবমী, সেকেন্ড নবমী, যদি তোমাদের স্মরণে থাকে। আজ থেকে প্রায় 20, 22, 23 বছর আগে দুর্গাপুজোতে দুটো নবমী পড়েছিল। তো আমাকে প্রথম নবমীতে গাইবার সুযোগ দেয় আমার পুরনো পাড়াতে, এবং আমি প্রায় 2.5 ঘন্টা গান গাই, সব ধরনেরই গান গাই। তখনকার স্টেজে যে গানগুলো চলতো আর কি, সব ধরনেরই গান গাই। তো অনুষ্ঠান খুব ভালো হয় এবং প্রচুর অ্যাপ্রিসিয়েশন পাই। কিন্তু আমি কিন্তু তখন গান শিখি না, কিন্তু মানে এমনিই গাই, বুঝতে পারছো? তো সেটা হওয়ার পরে আমাকে চান্স পাই সারেগামাতে। সারেগামায় চান্স পাওয়ার পরে জার্নি শুরু হয়ে আজকে এগোতে। আচ্ছা, তারপরে তো অনেক প্লেব্যাক হিসাবে অনেক মুভিতে তুমি গান গেয়েছো, সেই কাজগুলো কিভাবে পেলে? মানে আস্তে আস্তে তখন আমি কলেজে ঢুকলাম, কলেজে গান গাওয়ার ইয়েটা আরো বেড়ে গেল। তখন 2000 সাল পেরিয়ে গেছে। 2000 সাল পেরিয়ে আমি জাস্ট 2000 সালে আমি কলেজে ঢুকেছি আর কি। 99 সালে ঢুকেছি হিসেব মতো। 99 সাল থেকে আমি কলেজে খুব পপুলার, যেহেতু গান গাই। এসএফআই এর আমল একদম, বুঝতে পারছি। এবং আমার মনে আছে টিফিন আওয়ারে এসএফআই এর মিছিলে যেতে হতো, ইচ্ছে না থাকলেও মানে বলতে দ্বিধা নেই, কেননা যেহেতু দাদারা খুব ভালোবাসতো এবং আমাকে ক্লাস সিআর করে দিল। তার এসএফআই এর যত সেই সময়কার বড় বড় নেতা তারা আসতো ইয়েতে। তো আমার মনে আছে আমি কলেজের অ্যানুয়াল শো মহাজাজি সদনে একটি ব্যান্ড বাজছিল, সেইখানে আমি একটি গান গাওয়ার সুযোগ পাই।
এবং একটি গান গাওয়ার পরে আমাকে আমার কলেজে খুব মানে অ্যাপ্রিসিয়েশন হয়, যদিও খুব খারাপ গিয়েছিলাম, কিন্তু তখনকার মতো আমার মনে হয় ব্যাপারটা ভালো ছিল। এবং করার পরে আমি আস্তে আস্তে ইন্ডাস্ট্রিতে ঢুকে পড়েছিলাম। আস্তে আস্তে বিভিন্ন মিউজিক ডিরেক্টর, এখানকার বিখ্যাত মিউজিক ডিরেক্টর, তো তারপরে আমি এখানকার অনেক মিউজিশিয়ান যারা ইন্ডাস্ট্রিতে কাজ করত তাদের সাথে আলাপ তো থাকলাম। তারা আমাকে এদিক ওদিক রেফার করতো। তখন এখনকার খুব বিখ্যাত কি বলবো স্ক্রিপ্ট রাইটার কাম কম্পোজার স্নেহাশিস চক্রবর্তী, ব্লুজ প্রোডাকশন হাউস, যার এখন এত বিখ্যাত সিরিয়াল যার চলে, তিনি তখন স্ক্রিপ্ট রাইটার ছিলেন না, তিনি তখন অ্যাজ এ মিউজিক কম্পোজার ছিলেন। আমি ওনার সাথে আলাপ হয়, উনি একটা ফিল্ম আমাকে প্রথম গাওয়ান, ওনাকে অ্যাসিস্ট করতে শুরু করি। উনি আমারই সামনে তারপরে অ্যাজ এ স্ক্রিপ্ট রাইটার উনি হিট হয়ে যান। একটা খুব বিখ্যাত সিনেমা ছিল চ্যাম্পিয়ন, জিৎ 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 মদনানি, তখন সাথী, তোমাকে বলছি 2002-03 কথা, সাথী তখন হিট করেছি, আর সাথীর পরেই চ্যাম্পিয়ন আসে। আমি তখন সাইমultaneously ইকুয়ালি শোজ চালু করে দিয়েছি। আমার প্রথম মানে স্টেজ শোজ তো আমার চালু হয়ে গেছিল তখন। কলকাতাতে স্টেজ শোজ প্রচুর হতো, মানে তখন ওখান থেকে একটা ভালো রেভিনিউ আসছিল। রেভিনিউ 50 টাকা দিয়ে শুরু করেছি, প্রথম রেকর্ডিং গান গিয়ে 50 টাকা পেয়েছিলাম, আর শোতে গান গিয়েছিলাম 200 টাকা পেয়েছিলাম। বুঝতে পারছো, 200 টাকা 400 টাকা তখন একটা শোতে গিয়ে পেতাম। খোলাখুলি তোমায় বলছি, আমার যাদের সঙ্গে রিহার্সাল করতাম তারা আমাকে কোনো অনুষ্ঠানে নিয়ে গেলে আমাকে দিতে হচ্ছে 300 থেকে 400 টাকা। 400 টাকা মানে প্রচুর টাকা, কিন্তু তখন কোনো সিঙ্গারকে 400 টাকা দিচ্ছে মানে মাচা সিঙ্গার একদম। মানে এটা আমার বলতে খারাপ লাগে, মানে যে কোনো স্টেজ আর্টিস্ট, খারাপ ভালোটা সেটা শ্রোতারা নির্বাচন করে, বাট যে আর্টিস্ট স্টেজে গান গেয়ে নিজের রুটি রোজগার চালান, তো তারা আর্টিস্টই। ভালো খারাপ এটা শ্রোতারা নির্বাচন করেন, এটা এখানে কোনো কাউকে বাজে বা ভালো বলার কোনোরকম কোনো মানে কি বলবো, আমার ইচ্ছা কোনোদিনই ছিল না, এবং মানে এটা উচিত না। যখন শুরু করেছিলে তখন কাদের গানগুলো বেশি গেতে স্টেজে উঠে? তখন আমাদের বাংলাতে কুমার শানু, কিশোর কুমার, ইকুয়ালি এই দুজনের গান খুব বেশি চলত, একদম মানে প্রচন্ড প্রভাব ছিল। তো ন্যাচারালি দর্শক শ্রোতা যেটা চাইতো সেটাই গাইতাম। আমি বরাবরই সব রকম গান গাইতাম, কিশোর কুমার শানুর গান বেশি গান, তারপরে মূলত হচ্ছে বলিউড, আমি কিন্তু বরাবরই বলিউডই গাইতাম, হিন্দিটাই বেশি গাইতাম, বাংলাটা গাইতাম কম, কিন্তু বলিউডটাই আমি মেনে। এবং তার সারেগামায় যখন গেছিলাম তখন একটা প্রবণতা হ্যাবিট হয়ে গেছিল প্রচুর গান তোলার, একদম প্রচুর গান তোলা, এবং আমার একটা বরাবরই ছিল আমি গান শুনে গান তুলে নিতাম। সেটা বাংলা গানও হলো তাই, হিন্দি গান হলো তাই। হিন্দিটা একটু বেশি ফাস্ট হতো, হিন্দি গান বেশি গান শুনতে ভালো লাগতো, ওই জন্য হিন্দি গানটা আমার বেশি ভালো লাগতো। করতে 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 স্নেহাশিস দাকে অ্যাসিস্ট করতাম, যখন প্রচুর সিরিয়ালে গাইতে শুরু করলাম। স্নেহাশিস দা ওখানে প্রচুর সিরিয়ালে গাইতাম, একজন আমাকে দেবজ্যোতি মিশ্রর কাছে রেফার করে দিল। দেবজ্যোতি মিশ্র তখন অ্যাড কিং, এখনও অ্যাড প্রচুর করেন, ওনার সঙ্গে গাইতে শুরু করলাম। এদিক দিয়ে আমার কি হলো, রেকর্ডিংয়ের জায়গাটা খুলে গেল, একদম শো প্রচুর পরিমাণে করতাম। মাচা
অনুষ্ঠান খুব বেশি হতে শুরু করলো। আমাদের যেহেতু আমি নর্থে থাকতাম, নর্থ ক্যালকাটা বিভিন্ন রকম বিভিন্ন ব্যান্ডে গাইতে শুরু করলাম। সেখানে এরকমই একটা জায়গাতে গাইতে গাইতে হঠাৎ আমার সঙ্গে আহ, আহ, তোচন ঘোষ, কলকাতার খুব নামকরা ভেটারেন ইভেন্ট অর্গানাইজার, ওকে। নিশ্চয়ই তোমরা নাম শুনে থাকে, তোচনদা চোখে পড়ে গেলাম। রাদার মানে আমি আমার বাড়ির সামনে এক লয়ার থাকতেন, আমার মনে আছে ওনার নামটা মানস কুমার বসু। আমি লেকটাউনে একটা অনুষ্ঠান করছিলাম, সেখানে উনি আমাকে দেখেন, ওনার আমাকে ভালো লাগে। উনি আমাকে আমার বাড়ি খুঁজে এসে আমাকে একটা মেদিনীপুর অঞ্চলে কোনো একটা অনুষ্ঠানে গাইতে নিয়ে যান। আমার মনে আছে এটা 2001 সালের কথা। তো উনি আমাকে নিয়ে যান, তো সেখানে আমি গাইতে যাই। সেই অনুষ্ঠানটা খুব ভালো হয়, ওনার খুব ভালো লাগে। তো ওনার সঙ্গে কোনোভাবেই তোচনদার খুবই আলাপ ছিল। উনি আমাকে তোচনদাকে আমার কথা বলেন, তোচনদা আমাকে একটা অনুষ্ঠানে শোনেন। তোচনদা আমাকে বলেন যে ঠিক আছে, তোমাকে আমি আমার অনুষ্ঠানে সুযোগ দেবো। ওকে। তো আমার মনে আছে মিলেনিয়াম মিউজিক্যাল নাইট বলে একটা অনুষ্ঠান উনি করছিলেন মেদিনীপুর স্টেডিয়াম। সেই তৎকালীন যারা ক্ষমতায় ছিলেন তাদের তত্ত্বাবধানে ওই অনুষ্ঠানটা হয়েছিল। আমার মনে হয় মিলেনিয়াম মিউজিক্যাল নাইট, নামটা আমার এখনো ভালো করে মনে আছে। আর্টিস্ট ছিল হচ্ছে উদিত নারায়ণ, অভিজিৎ ভট্টাচার্য, একদম। জসবিন্দর নরুলা, বাবুল সুপ্রিয়, আসরানি, আর আসরানি ছিল না, এটাই ছিল, এনারাই ছিল। তো সেইখানে হঠাৎ তোচনদা আমার বলেন যে ঠিক আছে, তুই চল, তুই অনুষ্ঠানের শুরুতে তোকে আমি দুটো গান গাওয়াবো। তাহলে এটা আমার জন্য খুব একটা বড় ব্রেক ছিল আমার মনে হয়। আমার বাবা আমাকে নিয়ে যায়, আমার মনে হয়। মানে আমি যখন খেলাধুলোটা যখন অফ করে দিই, আমার বাবাও কিন্তু কোচিংটাকে অফ করে দেয়। ওকে। মানে আগে যতটা ফুল ফ্লেডলি কোচিংটা করতেন সেটা অনেক কমিয়ে দেন। আমার মনে হচ্ছে বাবাই আমাকে নিয়ে সব অনুষ্ঠানগুলোতে অনুষ্ঠানে যেতেন আমার মনে হয়। এবং সেই অনুষ্ঠানটাতে আমি দুটো গান গাই, ঠিক দুটো গানই গিয়েছিলাম অনুষ্ঠানটাতে। আমি দুটো গান গাই, গাওয়াতে এত অ্যাপ্রিসিয়েশন পেয়েছিলাম, এবং সেই অনুষ্ঠানটা করে আমার মেদিনীপুর অঞ্চলে প্রচণ্ড নাম হয়ে যায়। ওকে। প্রচণ্ড নাম হয়ে যায় এবং আমাকে প্রচুর লোকেরা মেদিনীপুর অঞ্চলে অনুষ্ঠান করতে ডাকতে শুরু করে। মানে এতটাই নাম হয় সেই সময়, মানে আমার মনে হয় তখন মাসে আমার 2-3বার করে মেদিনীপুরে অনুষ্ঠান হতো। মেদিনীপুরেই শুধু শো করেছো মাসে? মাসে 2-3বার সেই সময়। ওকে। এবং মেদিনীপুরে বিভিন্ন জায়গায়। আর আমার গ্রুপ বলতে যাদের সঙ্গে আমি প্রথম রিহার্সাল করতাম ওরাই। তো এই করতে করতে ওদের সঙ্গে আমার একটা খুব সুন্দর টিউনিং হয়ে যায়। শোতে বেশি গাওয়ার জন্য শোয়ের একটা স্টেজ ফ্রিনেস আমার আরো বেশি হয়। তোচনদা তারপরে আমাকে আরো বড় শো, আমার মনে আছে এটা 2002 এর শেষের দিকের কথা, 3 এর কথা, না 2002 এর কথা, দুর্গাপুরে দলের মেহেন্দি নাইট। তখন দলের মেহেন্দি প্রচুর নাম করা, প্রচন্ড নাম। তো দলের মেহেন্দি নাইট, সেখানে ছিল দলের মেহেন্দি, শেখর সুমন, শিল্পা শেট্টি, অ্যাক্ট্রেস শিল্পা শেট্টি, আর আলকা ইয়াগনিক। আমাকে তোচনদা বলে তুই শুধু প্রথম দুটো গান গাইবি না, তোকে আলকা ইয়াগনিকের সঙ্গে গান গাইতে হবে। আমি তো খুব থ্রিল হয়ে যাই,
আমি বললাম যে দাদা কি বলছো? বলে হ্যাঁ আমি আলকাজির সেক্রেটারিকে বলে দিয়েছি, মেল সিঙ্গার খুঁজছো তো মেল সিঙ্গার, তুই আলকাজির কতগুলো ডুয়েট গান আছে সেগুলো তুই করে নে। তো আমি যারা এখানে আলকাজির সঙ্গে তখন বাজাতেন, আমার মনে আছে অমৃত মজলিস একটা ব্যান্ড, দারুণ বড় ব্যান্ড, তাদের সঙ্গে কথা বলে তাদের সঙ্গে রিহার্সাল করে রাখি। আমার মনে আছে ঠিক আহ, দুটো গানে আমার আমার ডুয়েটের জন্য ওনার প্রয়োজন ছিল। তো আমি আলকাজির সাথে গাই এবং গাই, ওনার খুব ভালো লাগে আমাকে। উনি তো সন্ধ্যাকে আমার কথা আমার সুখ্যাতি করেন এবং তারপর থেকে প্রচণ্ড আমাকে নিয়ে বিভিন্ন জায়গাতে আমাকে গান গাওয়ার সুযোগ করে দেন এবং সেখানে বাবা আমাকে নিয়ে 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 সেই সময় আমার মনে আছে বাবা অফিসে ডিউটি করছে, মাঠে প্র্যাকটিসও করছে, প্লাস আমাকে নিয়ে যাচ্ছে। আমার মা, আমার দিদি তখন আমার দিদি তখন হাই সেকেন্ডারি পাশ করে দিদি তখন সিএ পড়ছে, আমার মনে আছে। তো এইসব দিন কেটেছে এবং সেই করতে 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 তারপরেই এখানে একটা কোম্পানির সাথে দেখা হয়ে যায়। সেই কোম্পানি থেকে আমি প্রথম আমেরিকা যাওয়ার একটা অনুষ্ঠান যাওয়ার সুযোগ পাই। ন্যাশনাল থেকে এবার ইন্টারন্যাশনাল। হ্যাঁ বলতে পারো, কারণ এটা ওনাদের ওখানকার একটা মানে আমেরিকান একটা কোম্পানি, সেখানে তাদের অনুষ্ঠান হতো, তাদের নিজস্ব গান মানে বলিউডের গান তারা ট্র্যাক করে বাইরে সেল করতো। তো সেখানে কাভারগুলো গাওয়ার জন্য সিঙ্গার খুঁজছিল, তো আমাকে সেখানে কিন্তু আমি সব রকম গান গাইতাম। সেখানে টিপিক্যাল ভয়েস দরকার ছিল ওদের। কিশোর কুমার গান গাওয়ার জন্য একজন ছিলেন, কুমার শানুর গান গাওয়ার জন্য একজন ছিলেন, কিন্তু বাকি আরও আনুষঙ্গিক আরও যে গান ছিল সেগুলো গাওয়ার জন্য আমাকে তখন ইয়ে করা হয়। তো আমি গাই সব রকম গান। এই যে প্র্যাকটিসটা আমার চলতে ছিল, সব রকম গান আমি গাইব। তো এই করতে 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 তাদের সঙ্গে আমি যখন, আমার মনে আছে তখন আমার পার্ট 1-এর পরীক্ষা কলেজে, তো আমি আমেরিকা যাই, অনুষ্ঠান করি, পরীক্ষা দিয়ে ফেরার পরে তখন কলকাতাতে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কম্পিটিশান, কলেজের কম্পিটিশান, ইন্টার কলেজ কোনো কম্পিটিশান আমি গেছি, মানে হয় ফার্স্ট নয় সেকেন্ড নয় থার্ড এরকম। আমার মনে আছে প্রথম সারেগামাপা তখন হিন্দিতে শান দাদা অ্যাঙ্কারিং করতো একদম আফটার সোনু নিগম। তো সারেগামাপা কলেজ ক্যাম্পাস, তো আমি আমার কলেজ থেকে ছিলাম, আর সেন্ট জেভিয়ার্স থেকে ছিল মোনালি ঠাকুর আর সৌম্যজিৎ। ওকে। হ্যাঁ, তো আমরা তিনজনে ফাইনালে উঠেছিলাম। আমি ফাইনালে চ্যাম্পিয়ন হই, আমি ফার্স্ট, মোনালি সেকেন্ড আর সৌম্যজিৎ থার্ড। আমার কাছে পেপার কাটিংটাও এখনো আছে, টাইমস অফ ইন্ডিয়াতে খুব বড় করে বেরিয়েছিল। ওকে। তো এগুলো মেমোরিজ আছে, তো এখন ভাবলে ভালো লাগে। এত তো শো করেছো, এত মাচার শো বলো বা এত স্টেজ শো, এত বড় বড় শো করেছো। আমি প্রচুর বড় শো করেছি। এমন কোনো সময় গেছে যেটা মানে অডিয়েন্স থেকে এমন কোনো ইউনিক জিনিস ঘটেছে? প্রচুর আছে, প্রচুর। তোমাকে কত বলবো, আমি সবসময় বড় জিনিসের থেকে আমি ছোট জিনিস মনে রাখি, কেননা বড় জিনিসপত্র মনে থাকবেই একদম, কিন্তু ছোট জিনিস তোমাকে আমি বলছি, আমি যখন একটু নাম ডাক হচ্ছে আর কি, একটু লোকজন জানছে যে হ্যাঁ সপ্তক নামে কোনো সিঙ্গার আছে, ভালো পারফর্ম করে, ভালো গায়, এরকম কিছু একটা বলছে, আমি নিজেকে জাহির করে বলি না এখন বলি, কারণ ভালো গাওয়ার তো কোনো শেষ নেই, ভালোরও কোনো শেষ নেই। তো আমার মনে আছে আমি থাকতাম কালিন্দিতে, আমাদের দমদমের দিকে মতিঝিল বলে একটা জায়গা আছে, দমদমে খুব বিখ্যাত জায়গা। মতিঝিলের ভেতরে মতিঝিলের মাঠ আছে,
সেই মাঠে প্রতি বছর পুজোতে খুব বড় অনুষ্ঠান হতো। তো এরকম কোনো একটা বছরের অনুষ্ঠানে আমাকে ওরা বুক করেছে। এটা তোমাকে বলছি 2005 কি 6-এর কথা, 2005-এরই কথা হবে আমার মনে হয়, 4-5-এর কথা। আমাকে বুক করেছি, তো আমি আমি অনুষ্ঠান করেছি। অনুষ্ঠানটা এতটা ভালো হয়েছে আর কি। আমি বুঝতে পেরেছি যে অনুষ্ঠানটা খুব ভালো হয়েছে। শ্রোতা দর্শকদের অভিব্যক্তি অনেক কথা বলে দেয়, হ্যাঁ, আর যেখানে গিয়েও মজা পাই। আমার মনে আছে দ্য ভেরি নেক্সট ডে, অনুষ্ঠানটা নবমীর দিন হয়েছিল, হ্যাঁ নবমীর দিন। দশমীর দিন সকালবেলা আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, তো একটু বেলার দিকে আমার বাড়ির বেলকো টিপেছে। আমিই খুলেছি। আমি দেখছি যে একটা প্রায় 75 ঊর্ধ্ব একটা বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছে, এবং উনি যথেষ্ট বৃদ্ধ, দাঁড়িয়ে আছে হাতে এক ভাঁড় রসগোল্লা নিয়ে। ওকে। তো আমি বললাম যে কাকে চাইছেন? বলছে তুমি তো সপ্তক, তোমার বাড়ি তো এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ দাদু বলুন। বলছে তুমি কালকে আমাদের পাড়াতে অনুষ্ঠান করতে গেছিলে না? আমি ছিলাম, আমার খুব ভালো লেগেছে, আমি তোমাকে জন্য আজ একটু মিষ্টি খাওয়াতে এসেছি। তো এইটা আমার কাছে খুব বড় ব্যাপার, খুব ছোট ক্ষুদ্র ঘটনা। এটা হয়তো জীবনে কারোর মনে নাও থাকতে পারে, বাট আমার কিন্তু খুব মানে প্রকট মনে আছে। এবং আমি ওনাকে নমস্কার করেছিলাম, ওনাকে বাড়িতে বসিয়েছিলাম। আমার মনে আছে উনি লেডিকেনে নিয়ে এসেছিলেন, রসগোল্লা না লেডিকেনে নিয়ে এসেছিলেন, এবং আমাকে খাইয়ে যান। এবং তারপরে আমার অনেক অনুষ্ঠানে ওনাকে আমি পার্সোনালি ইনভাইট করে অনুষ্ঠানে ডাকতাম যে আপনি আসুন, আপনার শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে তো আপনি আমার অনুষ্ঠান করুন, দেখুন। এবং ওনাকে আমি বাড়িও পৌঁছে দিয়ে এসেছি। আমার আজকে সেরকমভাবে কোনো কন্ট্যাক্ট নেই, কন্ট্যাক্টটা হারিয়ে গেছে বা যে কোনো কারণেই হোক, কিন্তু এই ঘটনাটা আমার মনে আছে। এই ঘটনাটা আমার প্রায়শই আমি আমার মা বাবার সঙ্গে আলোচনা করি যে এটা একটা খুব মজার ঘটনা। কেননা ভালো বলা আর স্বতঃস্ফূর্তভাবে মানুষকে অ্যাকনলেজ করা, হয়তো ওনার মনের মধ্যে কোনোটা জায়গাতে আমার জন্য একটু কোনো আশীর্বাদ উনি করেছিলেন। খুব আমার সুন্দর মেমোরি এটা আমার কাছে একটা। এছাড়া তো আরও অনেক 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 রকম মেমোরি আছে, বাট এটা তার মধ্যে একটা খুবই ভালো মেমোরি। ওকে, আমি একটু ফ্র্যাঙ্কলি ভাবে কথা বলতে হ্যাঁ পারি? বলো বলো। তোমার যেহেতু এত বডি শডি রয়েছে, কোনো সময় বন্ধু বান্ধবদের সাথে মিলে কোনো কাউকে টিকিয়েছো? না, এমন কোনো ব্যাপার আছে? আমার বডি শডি যখন খেলতাম তখন এখনকার থেকে একটু কম ছিলাম, বাট আমি বরাবরই খুব মানে গোলগাল চেহারা ছিল। আমার ভালো চেহারা ছিল। মাঝে খুব মোটা হয়ে যাচ্ছিলাম, মানে যেহেতু মোটা হওয়ার একটা প্রবণতা আমার মধ্যে রয়েছে আর কি, মানে এক্সারসাইজ ডায়েট এটা আমায় করতে হয়, মানে মোটা হয়ে যাওয়ার একটা ধাত আমার মধ্যে রয়েছে। ওকে। কিন্তু আমাকে দেখে লোকেরা একটুখানি আন্ডারস্ট্যান্ড করে যে হয়তো সপ্তক খুব অ্যারোগেন্ট বা সপ্তক একটু স্নব। জেনারেলি লোকেরা আমাকে খুব স্নব বলে। আমি তো একদমই স্নব নয়, আমি একটু কম আলাপি বলতে বলে আমি আলাপ হয়ে গেলে খুব মিশে যাই, কিন্তু চট করে সব গিয়ে একটু ফ্রি হতে পারি না, সেটা যে কোনো কারণেই হোক। বাট আলাপ হয়ে গেলে যারা আমাকে চেনে তারা কিন্তু কোনোদিন বলে না, বা আমার সঙ্গে কারো সেরকম কোনো ঝগড়া নেই। আই হ্যাভ সাম মানে কি বলবো, পজিটিভ ইগো। ওকে। আই হ্যাভ সাম পজিটিভ ইগো, সেটা আমি স্বীকার করছি। সেটা অনেকের কাছে সেটা নেগেটিভ হতে পারে, বাট আমার কিছু এথিক্স মেনটেন করে চলি। ওই জন্যে আমার কাজের ক্ষেত্রটাতে অত বেশি আমার প্রচুর কাজ বা আমার প্রচুর সব জায়গায় আমায় দেখা যাচ্ছে,
বা পিয়ার, একদম। যেটা আমার জিরো, আমার একদমই পিয়ার নেই। তো সেটার জন্য আমি খুব একটা হা হুতাশ করি না, কেননা ওপরওয়ালা সব মানুষকে একরকম করে তো পাঠায় না। একদম। আলাদা এক একটা মানুষ আলাদা আলাদা রকমের হয়। তো আমি আমার নিজের এথিক্স নিয়ে বাঁচি, সেটা নিয়ে চলছি। ওকে, কলকাতা থেকে মুম্বাই কেন শিফট হয়ে গেলে? অনেক দিন মুম্বাই আমি শিফট হয়েছিলাম অনেক দিন আগে, মাঝে কিছুটা সময় ছিলাম না। বাট ওই যে বললাম যে প্রথম প্রথম আমার ওই বলিউডের প্রতি টান, আমাকে প্রথম মুম্বাই নিয়ে যায় কিন্তু আমার বাবা। 2001 সালে আমি প্রথম মুম্বাই যাই। আমার বাবা অফিস থেকে 7 দিনের ছুটি নিয়ে আমাকে প্রথম মুম্বাই নিয়ে যায়, শুধুমাত্র মুম্বাই দেখার জন্য। এবং প্রচণ্ড আমাকে বলে, ট্রেন থেকে নামার পরে একটা ছোট পানবিড়ি সিগারেটের দোকান থেকে এই মুম্বাইয়ের ডায়েরি পাওয়া যায়, সবার ফোন নাম্বার পেয়ে যাবি, ফোন করে একটুখানি সবার সঙ্গে কথা বলিস। তো আমার গোড়া থেকে ইচ্ছে ছিল যে আমি যদি গান গাই তাহলে মুম্বাই থেকে গাইব। এই স্বপ্নটা গোড়া থেকেই ছিল, এখনো আছে, যেহেতু এখন থাকি মানে পার্মানেন্টলি ওখানেই থাকি। এখন কি নিজস্ব ফ্ল্যাট? হ্যাঁ, নিজস্ব ফ্ল্যাট আমার মুম্বাইতে। আমি গত বছরই নিজে ফ্ল্যাট কিনেছি। ओके। तो সুতরাং ছোটা হ্যাঁ লেকিন আপনা হ্যাঁ। এবং অনেক বছর হয়ে গেছে মুম্বাইতে, এবং মুম্বাইটাকে আমি যেমন যতটা কলকাতাটা আমার জন্মস্থান, কলকাতাকে ভালোবাসি নিশ্চয়ই, বাট আমার মুম্বাইটা আমার কর্মস্থান। একদম। এবং ইকুয়ালি কলকাতার মতো আমি মুম্বাইতেও কাজ করি, এবং মুম্বাইটাকে আমি খুব ভালোবাসি। মুম্বাই ইজ এ ভেরি পজিটিভ প্লেস ফর কি বলবো, পারফর্মিং আর্টসের জন্য খুব পজিটিভ জায়গা মুম্বাই। ওকে। খুব খুব ভালো ট্যালেন্টেড লোকজন থাকে, কলকাতাতেও আছে, মুম্বাইতে আরও বেশি আছে। এবং মুম্বাইতে আমারই বন্ধু বান্ধব সমসাময়িক সিনিয়র জুনিয়র সবাই কাজ করে। তাদের মধ্যে কেউ প্রচুর ফেমাস হয়ে গেছে, আমাদের বন্ধু বান্ধব যারা কেউ জুনিয়র তারাও খুব ফেমাস হয়ে গেছে। যেমন দেখো মধুমন্তী বাগচি, এখন লোকেদের মুখে মুখে নাম, এত ভালো গান হীরামন্ডিতে গিয়েছে, আর স্ত্রী 2-তে গান তো এখন পুরো চার্ট বছরের সবচেয়ে ওপরে আছে। তো ভালো লাগে কারোর সাকসেস দেখলে, খুব ভালো লাগে। কলকাতায় কাজ করে বেশি মজা হয়েছে নাকি মুম্বাইতে? কলকাতাতে কাজ করতে তো, কলকাতাতে কাজ শিখেছি। কলকাতাতে কাজ করতে ভালো তো লাগতোই, ইদানিং একটু কম লাগে, কেননা কলকাতাতে কাজের সংখ্যাটা কমে যাচ্ছে। এখানে কি ওই লবিবাজি ব্যাপারটাও খুব বেশি? লবিবাজি তো সব জায়গায় আছে, যে যার নিজের পছন্দের লোককে গান গাওয়াতে চায়, বা যে প্রফেশনে আগেও ছিল এখনো আছে, এটা থেকে তো আমরা বেরোতে পারবো না। আমার মনে হয় মানুষই সবচেয়ে বড় লবিবাজ। আর এক শ্রেণীর লোকেদের জন্য ভালো হয় লবিবাজি করলে, এক শ্রেণীর লোকেদের জন্য খারাপ হয়, কিন্তু এটাকে নিয়েই তুমি চলতে হবে। সেটাই। তুমি কোনো জায়গায় বলতে পারো যে আমাদের এখানে লবিবাজি কম হয়, যে জায়গাতে লবি তো থাকবেই। একদম। সিন্ডিকেট। আচ্ছা, এত সাকসেসফুল একজন সিঙ্গার, এত নাম, এত সবকিছু, খুব সাকসেসফুল লোকজন চেনে, ভালোবাসে, ওইটুকুই। মুম্বাইতে একটা ফ্ল্যাট নিয়ে আমার যথেষ্ট সাকসেসফুল। ওকে, কিন্তু পার্সোনাল লাইফে কি কোথাও একটুখানি খামতি রয়ে গেছে? পার্সোনাল লাইফটা দেখো, লাইফটা পার্সোনালি রাখি আমি, ওটা নিয়ে আমি খুব একটা ফ্লারিশ করার মতো কোনোদিনই ছিলাম না। আর মেন ব্যাপার হচ্ছে ওই যে পার্সোনালটাকে মানে আমার যারা সিনিয়র, দেখুন পার্সোনাল লাইফ কার স্মুথ ছিল, কারোরই স্মুথ ছিল না। কিশোর কুমারের পার্সোনাল লাইফ স্মুথ ছিল না। তাহলে আপনি তো এখন তুমি যাই বলো না কেন যে সিঙ্গার, কেউ কি কিশোর কুমারের থেকে বড় সিঙ্গার হয়েছে আজ পর্যন্ত? না। নাকি অরিজিৎ সিং এর পার্সোনাল লাইফ স্মুথ ছিল? প্রত্যেকের পার্সোনাল লাইফে একটা কোনো গ্লিচ থেকেই যায়, ও সেই গ্লিচটাকে কেউ নিয়ে এগিয়ে যায়, কেউ সেটাকে বাইরে ফ্লারিশ করে না। কিন্তু মেন যেটা তুমি
থেকে যাবে আর কি। সেটা হচ্ছে তোমার কাজ। মানুষ কিন্তু তোমাকে তোমার কাজ দিয়ে মনে রাখবে, একদম। তোমার পার্সোনাল লাইফ দিয়ে তোমাকে কেউ মনে রাখবে না। তো পারফর্মিং আর্টসে কাজ হচ্ছে এক, আর কাজই হচ্ছে হাজার। সেখানে তোমার পার্সোনাল লাইফে কোনো জায়গা নেই। বাড়িতে যখন ঢুকে পড়বে ওটা তোমার পার্সোনাল, বাড়ির বাইরে যখন বেরোবে তোমাকে সবাই লোক দিয়ে দেখছি, ব্যাস। একদম। কোনো সময় মন ভেঙেছে? মন না ভাঙলে তো তুমি তুমি তো ফানকার হবে না। ফানকার, আর্টিস্টকে ফানকার বলে উর্দুতে। তো जज्बात, हमारा माने हिंदी तेरा কথা কথা जज्बात, अगर आप जज्बाती ना हो तो आप फनकार नहीं हो। তো जज्बात তোমার তখনই থাকবে যখন তোমার মন ভাঙবে। তো মন তোমার ভাঙবেই, সেটা কারোর কম ভাঙে, কারোর বেশি ভাঙে। স্ক্রিপ্ট তো উপরওয়ালা লেখে, সেটাই। স্ক্রিপ্ট কিন্তু তুমি লেখো না। একটা অপরাধী, তার স্ক্রিপ্টটা ওপরওয়ালা লিখেছে। তো ওপরওয়ালা একরকম লিখে দেয়, এবার সেটাকে যখন সেটা তোমার জীবনের সঙ্গে যখন চলতে শুরু করে, তো সেটাকে তুমি কম করতে পারো, বেশি করতে পারো। তো মানে মন ভাঙে, মন সবসময় ভাঙে। আবার মন ভাঙে, মন জোড়াও লাগে। ভাঙাটা আমি মনে রাখি না, জোড়া লাগাটা মনে রাখি। ওকে। বুঝতে পারছো? তো মন ভাঙলেই আর্টটা ভালো হয় আমার মনে হয়। বুঝতে পারছো? যখনই জেদ চাপে, যখন মন ভাঙে কি তখন বেশি একটু স্যাড সং? না না না, তখন হ্যাপি সং গাই মন ভাঙলে। ওকে। মানে ব্যাপারটা কি জানো, ব্যাপারটা হচ্ছে তুমি আমি ইনস্টিংয়ে বিশ্বাসী। যখনই তোমার পাশ থেকে কেউ বলে তোর দ্বারা হবে না আর এটা হচ্ছে না, তখন তোমার দুটো জিনিস মনে হয়, যে আইদার আমার দ্বারা হবে না, আমি আমার মধ্যে আমার ভালো লাগছে না, আমি কি করছি, বা এটা কিছু করতেই হবে, বা ধরো মনে হয় যে ঠিক আছে অন্যভাবে ভাবি। তো তখন তুমি নিজেকে একটা অন্য মাইন্ডসেট নিয়ে এগোতে থাকো, যে ঠিক আছে আমি এটা হচ্ছে না যখন, ঠিক আছে আমি অন্যভাবে নিজেকে ইয়ে করি। তো সেইভাবে আমি নিজেকে পজিটিভ ওয়েতে ভাবার চেষ্টা করি। নেগেটিভিটি তো ডেফিনেটলি পজিটিভিটি থাকলে নেগেটিভিটি থাকবেই, কিন্তু নেগেটিভিটিটাকে নিয়ে তো তুমি বাঁচতে পারবে না, তোমাকে পজিটিভ তো ভাবতেই হবে। একদম। তাই না? মানে আমাদের এখানে কয়েকটা কথা আছে, দ্য শো মাস্ট গো অন। কোনো কিছুর জন্য কোনো কিছু বন্ধ তো তুমি করতে পারো না। একদম। মানে তুমি বন্ধ করতে পারো না, তোমাকে ভাবতেই হবে যে না ঠিক আছে আমি কিছুদিনের জন্য ব্রেক নিয়ে নিই, কিন্তু আলটিমেটলি আমার যেটা ইচ্ছে করে সেটা আমাকে করতেই হবে। কারণ আমি এটা ভাবতে পারি না যে আমি যে হঠাৎ গানটা ছেড়ে দেবো। আমার যেহেতু আমি গায়ক সেই হিসেবে তোমাকে বলছি, এটা আমি ভাবতে পারি না। হ্যাঁ তুমি বলতে পারো আমি স্টেজ করা ছেড়ে দিলাম, বাট আমি গান গাওয়াকে ছেড়ে দিতে পারবো না। আমি গান গাইবো, অন্যভাবে ভাববো, অন্যরকমভাবে অন্য কিছু করবো, গানটাকে অন্যরকম কোনো ডাইমেনশনে নিয়ে যাবো। তো ওটা হচ্ছে পজিটিভিটি। ওকে। এখন সপ্তক ভট্টাচার্য সিঙ্গেল না মিঙ্গেল? এখন 100% সিঙ্গেল। মানে এখন যে কেউ এসে প্রপোজ করতে পারে, ওপেন টু অল? করতেই পারে, নাও করতে পারে, এরকম কোনো ব্যাপার নেই। প্রপোজাল পেতে ভালো লাগে, না কি আছে, প্রপোজাল সবসময় ভালো। অ্যাকসেপ্ট করছি কি না করছি সেটা অন্য ব্যাপার। প্রপোজাল পেতে ভালো লাগে। প্রপোজাল পাওয়ার জন্যই তো এত ফিট থাকা, এত কি বলবো আমরা বলি যে একদম টপ টু বটম ওকে করে সবসময় থাকা, নিজেকে নতুনভাবে প্রেজেন্ট করা, এত কিছু করে। এমন কোনো সময় হয়েছে শোতে গেছো, কোনো ফিমেল ফ্যান এসে প্রপোজ করেছে? হ্যাঁ, অনেক হয়েছে। প্রপোজ করেছে, গোলাপ ফুল দিয়ে গেছে, আমি আমি স্টেজ থেকে বেরিয়ে চলে যাচ্ছি তখন ডেকে গোলাপ দিয়ে গেছে, এরকম অনেক হয়েছে। সেটা একটা ববি এক দর থা। হ্যাঁ, এখন আমার মনে হয় এখন ফ্যানরা অনেক স্মার্ট।
এখন আর গোলাপ ফুল ডেকে দেয় না, এখন ইনস্টাগ্রাম, হ্যাঁ, বা ফেসবুক, হ্যাঁ, এটা ডাইরেক্ট মেসেজ করে দিল আমার হ্যাঁ। তোমার ভালো লেগে গেছে। এখন তো তুমি 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 নিজে বলো না, তুমি কাউকে তুমি কাকে লাস্ট ফোন করেছিলে, তুমি সার্চ করে দেখে নাও যে ইনস্টাগ্রামে আছে কিনা, নামটা কি, ইনস্টাগ্রামে আছে কিনা, 1 সেকেন্ডে তুমি ধরে নেবে, সেটাই। ফলো করে নেবে। বা তুমি একটা কোনো পার্সোনালি, এইসবগুলো যখন ফেল হয়ে যায় যায় তখন তুমি ভাবছো একটা ফোন নাম্বার যদি পাই তাহলে ফোন করো। এখন যুগ অনেক এগিয়ে গেছে, কিন্তু আগের সেইটার মধ্যে একটা অদ্ভুত একটা, মানে কি বলবো, একটা থ্রিলিং ব্যাপার ছিল। প্র্যাঙ্ক কল, একদম। ব্লাইন্ড কল। আগে যেমন আমাদের বাড়িতে ল্যান্ডলাইন ছিল, ল্যান্ডলাইনে মানে ব্ল্যাঙ্ক কল আসতো, জানো তো, যে আমি জানি যে এই বাড়িতে এই মেয়েটা থাকে, এবারে আমি তোমাকে মানে আমার বন্ধু বান্ধবদের কথা বলছি, কোনোভাবে একটা কোনো ফোন নাম্বার পাওয়া, কেউ পেয়েছে, হ্যাঁ, ব্ল্যাঙ্ক কল করা, তার যদি কখন কে কে ওঠাচ্ছে দেখি আর কি, মা ওঠাচ্ছে না মা মেয়েটা ওঠাচ্ছে, সেটা এটা ছিল বমি এক দৌর থা। এখন তো ল্যান্ডলাইন বলে তো আর কোনো কিছু নেই, এখন সবটাই হচ্ছে মানে পার্সোনাল লাইন। একদম। হ্যাঁ, কারণ পার্সোনাল নাম্বারটা পেলে তাকে একটা হোয়াটসঅ্যাপ করে, ধর SMS-টা হয় না, একদম। SMS এর মধ্যে একটা দারুণ মজা ছিল, হ্যাঁ, SMS এর মধ্যে বেশি দারুণ মজা ছিল। SMS এ কখন দেখবে না দেখবে, এখন তো কিছু হোয়াটসঅ্যাপ করার পরে দেখি যে হোয়াটসঅ্যাপ দেখছে কি না দেখছে না, হ্যাঁ, কেউ দেখে কেউ দেখে না, বাট SMS গেছে মানে ঠিক পাবে, পড়বে। মানে কি সামনে আবার সপ্তাহ ঘটতে যাচ্ছে, বিয়ে করতে চলেছে? এই মুহূর্তে কোনো প্ল্যান নেই সেই ব্যাপারে। এই মুহূর্তে কিছু গান আসার প্ল্যান আছে, যে গানগুলো রেডি করে রাখা, হিন্দি বাংলা কিছু গান, ইন্ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট কিছু আসছে, কিছু গেয়েছি, যেগুলো গেয়েছি সেগুলো এখন বলছি না, তার কারণে যে যতক্ষণ না সেগুলো বেরোচ্ছে ততক্ষণ বলে আপনি। বলিউড না টলিউডে? দুটোতেই, দুটোতেই। আর ইন্ডিপেন্ডেন্ট অনেকগুলো গান আসছে, আমার একটা নতুন হিন্দি সিঙ্গেল আসছে, বাংলা সিঙ্গেল আসছে দুটো, তো প্লাস কাভার সং তো আমি করতেই থাকি। যারা আমাকে ফলো করেন তারা আমার পেজ ফলো করেন, তারা আমার এগুলো দেখতেই থাকেন, ক্যাজুয়াল মুডে গাওয়া গান দেখতেই থাকেন, তো সেরকম জিনিস আসবে অনেক। ওকে, আচ্ছা, 200 টাকা থেকে শুরু করে আজকে 2024, এখনকার টাইমে দাঁড়িয়ে সপ্তক ভট্টাচার্যের নেটওয়ার্ক বা মান্থলি ইনকাম কত? দেখো, মানে মেয়েদের বয়স আর ছেলেদের স্যালারি, এই দুটো জিনিস জিজ্ঞেস করতে নেই, এবং মোটামুটি আমি যা রোজগার করি তাতে আমার, মানে কি বলবো, যাতে আমার চলে যায় আমার, মানে ওই যে বললাম, ভালো তো কোনো শেষ নেই, ভালো 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 আরো ভালো, আরো ভালো আরো ভালো একদম। আরো ভালো। তো তো ঠিক আছে, চলছে, খারাপ না। ওকে, আচ্ছা, আমাদের একটা সিগনেচার কোয়েশ্চেন আছে, হ্যাঁ। সেটা হলো যে এত তোমার লাইফে অনেক কিছু ঘটেছে, হুম। সেক্ষেত্রে একটা আধ্যাত্মিক মানুষ অনেক সময় হয়ে যায়। আমি স্পিরিচুয়াল, ভগবানে কতটা বিশ্বাস করো? 100% বিশ্বাস করি। আমি প্রচন্ডই স্পিরিচুয়াল। ভগবান বিশ্বাস না করলে তুমি আমার বাড়ির মন্দিরটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এবং আমরা খুবই স্পিরিচুয়াল। আমার মা বাবা রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষিত, এবং আমি কোনো জায়গায় দীক্ষিত নই, বাট আমি খুবই মহাদেবকে মানি। আমার হাতের ট্যাটু বলে না, মানে আমি প্রচণ্ডই স্পিরিচুয়াল, এবং আমি মেডিটেশন করি এখন, এবং মেডিটেশন থেকে আমি অনেক উপকারও পেয়েছি। আমার সব মানুষেরই একটা এমন পিরিয়ড থাকে যেখানে মানুষকে ডিস্টার্ব হয়ে যায়, মানুষ লাইফ থেকে ডিস্টার্ব হয়ে যায়, তো সেরকম অবস্থায় আমাকে অনেক সময় পড়তে হয়, তখন এই স্পিরিচুয়ালিটি আমাকে রক্ষা করে। সে বলতো এটা আমার ঠিক সকালে ঘুম থেকে উঠে রাত্রিরে শোয়ার মধ্যে আমাকে যেমন খেতে হয়, বাথরুম যেতে হয়,
তেমনি আমার কিছুটা সময় একটু আমি মেডিটেট করলে আমার ভালো লাগে, শারীরিকভাবে মানসিকভাবে নিজেকে সুস্থ মনে হয়। ওকে, মৃত্যুকে ভয় লাগে? মৃত্যু তো হবেই একদিন না একদিন, মৃত্যুকে ভয় লাগে না, কিন্তু একটা জিনিস আজকাল মনে হয় যে মৃত্যুর সময় কেমন লাগবে, সেই সময়টা যে সময় আসবে সেই সময় দেখে নেব। আমার মৃত্যুর থেকে বেশি ভয় লাগে আমার অজান্তে আমার দ্বারা যদি কোনো পাপ হয়ে যায়। ওকে, অজান্তে, এবং আমি মানে সেইটাকে বেশি ভয় লাগে। এখন অবধি আমার জীবন, আমার কাছে অজান্তে কোনো পাপ আমি করিনি, যেটা আমার বিবেক আমাকে বলে যে বিবেকের কাছে আমি প্রচণ্ড পরিষ্কার। ওকে, আমার কোনো রিপেন্ট হয় না। রিপেন্ট হলে যেই মুহূর্তে রিপেন্ট হয় সেই মুহূর্তে সেটাকে আমি শুধরে নেওয়ার মতো জায়গায় চলে যাই, আর যে জিনিসটা শুধরানো যায় না তার মানে সেটাই হচ্ছে খুব বড় পাপ। থ্যাংক ইউ সো মাচ দাদা আমাদের you. পডকাস্ট ওয়ালার সাথে এতক্ষণ একদম। সময় কাটানোর জন্য। তোমার পডকাস্ট ওয়ালার সাথে কথা বলে কেমন লাগলো? আমার এটা প্রথম পডকাস্ট ছিল, এবং প্রথম পডকাস্ট বলার সাথে হলো, এটাতে সবচেয়ে বেশি ভালো লাগছে। থ্যাংক ইউ। আপনাদের সবাইকে আমার অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানাই, এবং আপনারা আরও ভালো ভালো পডকাস্ট করুন। অনেক অনেক শিল্পী, অনেক কাজের মানুষের পডকাস্ট করুন, যাতে সাধারণ লোকেরা অনেক বেশি জানতে পারে তাদের সম্বন্ধে। ঠিক আজকে যেমন আমার সম্বন্ধে অনেক কথা জানলেন, আমি যেগুলো বললাম এই কথাগুলো অন্য কোনো জায়গায় শুনতে পারেন, এত ডিটেলে হয়তো না জানতে পারেন। একদম, আজকে অনেক ডিটেলে বলেছি। একদম দাদা, থ্যাংক ইউ সো মাচ। Thank you. এবার আমাদের একটা নতুন সেগমেন্ট শুরু হয়েছে, সেটা হলো র্যাপিড ফায়ার। সেটা আমরা তোমার সাথে এখন খেলবো। 5টা কোয়েশ্চেন থাকবে, তোমাকে ফটাফট করে উত্তর দিতে হবে। তো শুরু করছি আমাদের র্যাপিড ফায়ার। ফার্স্ট, কিশোর কুমার নাকি কুমার শানু? কিশোর কুমার। ওকে, সচিন নাকি সৌরভ? সচিন। ওকে, বলিউড নাকি টলিউড? বলিউড। বলিউড। কর্পোরেট শো নাকি মাচা শো? দেখো, এটা বলা মুশকিল। আমি বলবো মাচা শো। মানুষ সিঙ্গারকে সিঙ্গার তৈরি করে, কর্পোরেট নয়। ওকে, ওকে। বিরিয়ানি নাকি ডাল ভাত? ডাল ভাত। ডাল ভাত। থ্যাংক ইউ সো মাচ দাদা আমাদের পডকাস্টওয়ালাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের মতন পডকাস্টটাকে আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট পডকাস্টে। ততক্ষণের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও, এবং আমাদের পাশে অবশ্যই থেকো।